হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কেমিস্ট্রি চ্যাপ্টার 8। টপিকসগুলো তো আমরা দিয়ে দিয়েছি। দেখো এখানে ডেলিসের মান নির্ণয়, সল্ট ব্রিজ এবং ইলেকট্রোপ্লেটিং। তো এই তিনটা টপিকসই আসলে সবচেয়ে বেশি আসে, এই জন্য আমরা এই তিনটা বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো সবচেয়ে বেশি আসে এই অধ্যায়ে ডেলিসের মান নির্ণয়। তো ডেলিসের মান নির্ণয়ের জন্য আগে আমাদের ডেলিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। দেখো ডেল এইচ এটা হলো তাপমাত্রা পরিবর্তন। তো ডেল এইচ এর মানটা হয় কিরকম, আমরা প্রথমে যদি লিখি, দেখো বন্ধন গঠনে বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি। দেখো ডেল এইচ ইকুয়াল কি, বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। তাহলে আমরা ডেল এইচ সম্পর্কে বুঝলাম যে তাপমাত্রা পরিবর্তন সেটা কিভাবে, বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। এখন বন্ধন ভাঙনে যে প্রয়োজনীয় শক্তি সেটা কোথায় হয়, এটা হলো আমার বিক্রিয়কে হয়। ঠিক আছে, এটা হলো বিক্রিয়কের বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি, এইটা হলো আমাদের বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি, এইটা আমাদের উৎপাদে। তো আমাদের এই ছোটখাটো জিনিস একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখো, যখন ডেল এইচ এর মান তোমাদের ঋণাত্মক আসবে, ডেল এইচ যখন মাইনাস, তখন সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। ডেল এইচ যখন পজিটিভ, সেটা হবে তাপ হারে। তো এটা হলো কি, ডেল এইচ যখন মাইনাস তখন তাপ উৎপাদী, মানে তাপ উৎপন্ন হচ্ছে বিক্রিয়াটিতে। আর যখন ডেল এইচ প্লাস, ডেল এইচ এর মান পজিটিভ আসছে, তখন সেটা তাপ হারে, অর্থাৎ তাপ শোষিত হচ্ছে। তো দেখো এই হলো আমাদের ডেল এইচ সম্পর্কে ছোট্ট আলোচনা। এখন আমরা যদি ম্যাথ সলিউশন করতে যাই, দেখো প্রথম 1 নম্বর যে ম্যাথটা আমরা তুলেছি এখানে, এটা আমি তুলি 1 নম্বরে, সেটা হলো CH4 প্লাস ক্লোরিন CCl4 প্লাস HCl। তো এই ম্যাথ সলিউশন করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আগে তোমরা দেখবা বিক্রিয়ক এবং উৎপাদ এখানে সমতাকরণ করা আছে কিনা। যদি সমতাকরণ না করা থাকে তাহলে নিজেরা সমতাকরণ করে নেবে। তো দেখো এইখানে আমার মনে হয় সমতা আছে নাকি। CH4 মিথেন 4 ক্লোরিন আছে এখানে কয়টা, ক্লোরিন আছে এখানে 8টা, কিন্তু এইখানে আছে কয়টা, 4টা। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দেখো বিক্রিয়াটা যদি কমপ্লিট করতে হয়, এই বিক্রিয়াটা যদি কমপ্লিট করতে হয়, তাহলে এখানে আমরা লিখতে হচ্ছে কত, 4HCl। একটু মনে রাখো। ও আচ্ছা, হ্যাঁ এখানে তো 4H ছিলই, 4HCl ছিল, আমি দেখি নাই। যদি এরকম কখনো না থাকে তাহলে আমাদের কিন্তু আগে সমতাকরণ করে নিতে হবে। তো ক্লোরিন আছে এখানে দেখো, ক্লোরিন আছে কয়টা, 4 × 8, এখানে আছে কত, ক্লোরিন 4টা আর এই 4টা 8টা, হাইড্রোজেন আছে কয়টা, 4টা। ঠিক আছে, হাইড্রোজেন 4টা, কার্বন 1টা। তাহলে বিক্রিয়া সমতাকরণ আছে। তো বিক্রিয়া সমতাকরণ হলো প্রথম ধাপ। সেকেন্ড ধাপ আমরা কি করব, সেটা হলো গাঠনিক সংকেতে রূপান্তর করে নিব। দেখো এর গাঠনিক করলে কত আসে আমাদের, C হাইড্রোজেন, ঠিক আছে। এখন 4 ক্লোরিন বন্ধন, এরপরে এখানে আসছে কত, কার্বন, এর সাথে ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে এর সাথে 4টা, 4HCl। এই হলো আমাদের গাঠনিক রূপ। এখন এটাকে আমরা যদি একটু একসাথে করি, দেখো এখানে হাইড্রোজেন এবং কার্বন কয়টা বন্ধন আছে, কার্বন হাইড্রোজেন 1, কার্বন হাইড্রোজেন 1, কার্বন হাইড্রোজেন, টোটাল আছে কত, কার্বন হাইড্রোজেন 4টা। দেখো CH4 4 ক্লোরিন বন্ধন, এইখানে আছে কত, কার্বন ক্লোরিন আছে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা, আর এইদিকে আছে কত, 4HCl। তো এই হলো আমাদের বন্ধন। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমি প্রথমে বলছিলাম যে এখানে দেখো ডেল এইচ এর মান নির্ণয় করতে বলছে। তো যখন আমাদের ডেল এইচ এর মান নির্ণয় করতে হবে, তখন আমাদের দেখতে হবে বিক্রিয়ক এবং উৎপাদ।
বিক্রিয়কের মোট শক্তি নির্ণয় করতে হবে। তো বিক্রিয়কের মোট শক্তি এটাকে যদি আমরা E1 ধরি, দেখো বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, দেখো বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইটাকে যদি আমি E1 ধরি, E1 সমান কত, এইখানে আছে কত 4, 4 এর সাথে কার্বন হাইড্রোজেন বন্ধন এখানে দেয়া আছে কত, কার্বন হাইড্রোজেন দেখো কার্বন হাইড্রোজেন আছে কত 414 যোগ 4 গুণ ক্লোরিন বন্ধন আছে কত 224। এইটাকে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবে এখানে, ঠিক আছে। এরপরে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি সেটাকে আমি E1 ধরেছি। এখন আমরা লিখব কি বন্ধন গঠনে, এটা কোথায় উৎপাদে, তোমরা লিখে নিও যে উৎপাদে, আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম উৎপাদে বন্ধন গঠনে নির্গত শক্তি সেটা কত E2, ঠিক আছে। বন্ধন গঠনে নির্গত শক্তি E2, তাহলে বন্ধন গঠন করতেছে কি উৎপাদ এই পাশে, অর্থাৎ এখানে আছে দেখো 4 কার্বন ক্লোরিন বন্ধন কত আছে 326, মাঝখানে কত যোগ তার সাথে 4 হাইড্রোজেন ক্লোরাইড বন্ধন দেখো 431, তাহলে যোগ 431। এখন এইটাকে তোমরা ক্যালকুলেশন করলে একটা মান পেয়ে যাবে। এখন আমরা জানি ডেল এইচ, এখানে দেখো ডেল এইচ দিয়েছে, তো ডেল এইচ সমান আমরা কি জানি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। তাহলে আমরা লিখতে পারি এখানে, যদি আমরা উপরে মুছে দিই, দেখো এটা যদি মুছে দিই তাহলে দেখো ডেল এইচ সমান কত পাই আমরা E1 বিয়োগ E2। তো এখান থেকে মান বসিয়ে দিলে অবশ্যই এটা ক্যালকুলেশন সলভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা বিক্রিয়াটা আগে সমতাকরণ দেখব, যদি সমতাকরণ না থাকে তাহলে করে নিব। দ্বিতীয়টা করব কি আমরা গাঠনিক সংকেতে রূপান্তর করে নিব, এরপরে তাদের মোল সংখ্যা আমরা একসাথে লিখলাম। এখন যে কাজটা করব যে বিক্রিয়ায় বন্ধন মানে আগে বিক্রিয়কে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি হিসাব করে নিব, এরপরে উৎপাদে বন্ধন গঠনে নির্গত শক্তি হিসাব করে নিব, তারপরে তাদের বিয়োগফল অর্থাৎ কার বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি, এদের বিয়োগের মান হবে ডেল এইচ এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা যদি 2 নম্বর ম্যাথে যাই, দেখো ঠিক আছে। তো এখন আমরা 2 নম্বর ম্যাথ যদি যাই, আগে আমরা তুলে নিই প্রশ্নটা, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। দেখো এই বিক্রিয়া সমতাকরণ করা আছে কিনা। তো এই বিক্রিয়াটা দেখো কার্বন একটা, হাইড্রোজেন কত আছে 4টা, কিন্তু হাইড্রোজেন আছে এখানে 2টা, অর্থাৎ এখানে 2 দিলে সমতাকরণ হয়ে যাবে। তাহলে দেখো এই বিক্রিয়াটা তোমরা প্রথম লাইন লিখে দ্বিতীয় লাইন ফুল সমতাকরণটা করে নিও। এখন এটাকে আমরা কি করব গাঠনিক আকারে যদি লিখি তাহলে আমরা কত পাই, দেখো সি, ঠিক আছে। এখন এখানে আছে কত O2, অর্থাৎ ও এটা। এখন কার্বন ডাইঅক্সাইড তো আমরা জানি, আর এখানে 2 ও এইচ, এদিকে এইচ, এটা হলো আমাদের গাঠনিক রূপ। এখন দেখো যে কাজটা করবে, কার্বন হাইড্রোজেন এখন বন্ধন আছে কয়টা 4টা, তাহলে আমরা লিখে নিলাম 4, এরপরে অক্সিজেন যা আছে তো তাই, তারপরে ডান সাইডে কি আছে এখানে দেখো কার্বন অক্সিজেন বন্ধন কয়টা, ভালো করে খেয়াল করতে হবে, কার্বন অক্সিজেন বন্ধন এই একটা এবং এই একটা, টোটাল 2টা। তাহলে আমরা লিখতে পারি 2, এটা এইখানে দেখো 1 এবং এইখানে আরেক, টোটাল কয়টা হাইড্রোজেন অক্সিজেন বন্ধন, ভিতরে আছে 2টা, তার সাথে গুণ আছে 2, তাহলে 2 দুগুণ কত হয় 4। তাহলে আমরা লিখতে পারি 4OH। দেখো তো এইগুলো আমরা সাজিয়ে ফেললাম।
এখন নির্ণয় করতে বলছে ডেল এইচ এর মান। তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কত E1 হলো বিক্রিয়কেরটা, আর E2 ধরে নিয়েছিলাম আমরা কিসের উৎপাদেরটা। তাহলে বিক্রিয়কে কি হচ্ছে বন্ধন ভাঙতে, আর উৎপাদ কি হইতেছে বন্ধন গঠনে। তাহলে দেখো আমরা সরাসরি যদি লিখি E1, তোমরা আগে লিখে নিও যে বন্ধন গঠনে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি E1 সমান এটা, তারপর নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি কত E2। তাহলে দেখো E1 সমান যদি এখানে আমরা মান বসাই 4, কার্বন হাইড্রোজেন এর মান কত আছে এখানে দেখো 414, তাহলে গুণ এটা মাঝখানে যোগ অক্সিজেন বন্ধন আছে এখানে কত 498, এখান থেকে তোমরা একটা মান পেয়ে যাবে। এরপরে E2 সমান কত এইটা দেখো সাথে কত আছে 2, তারপরে আমাদের এখানে কার্বন অক্সিজেন বন্ধন, কার্বন অক্সিজেন কত আছে এখানে দেখো 843, ঠিক আছে, যোগ 4 অক্সিজেন হাইড্রোজেন বা হাইড্রোজেন অক্সিজেন বন্ধন আছে কত 464। তাহলে দেখো এইখানে E1 এর মান আমরা একটা পেয়ে গেলাম, পেয়ে তো যাবোই যদি ক্যালকুলেশন করি। E2 এর মান একটা পেয়ে যাব ক্যালকুলেশন করলে। এখন ডেল এইচ এর মান, ডেল এইচটা কি আসলে আমরা প্রথমেই বলে দিয়েছি, ডেল এইচটা হলো E1 বিয়োগ E2, অর্থাৎ ডেল এইচ সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি। তো বন্ধন ভাঙতে সাহায্য করতেছে কোথায় বিক্রিয়কে, এবং নতুন বন্ধন গঠন হইতেছে কোথায় উৎপাদে। তাহলে এই জিনিসটা মনে রাখলে কিন্তু তোমরা ডেল এইচ এর মানটা বের করতে পারবে। আর নিয়ম তো এইভাবে। তো দেখো এটা আমাদের 1 নম্বর 2 নম্বর গেল। 3 নম্বর একটু ব্যতিক্রম, বেশি না, তবে সবগুলোই কিন্তু প্রায় সেম নিয়ম। দেখো আমরা যদি এখন 3 নম্বর ম্যাথ করতে যাই, তো 3 নম্বর প্রশ্নটা আগে আমরা তুলে নিব। CH4 প্লাস 2O2 কার্বন ডাইঅক্সাইড 2H এত। তাহলে এই ম্যাথটা করার জন্য আগে আমরা কি করে নিব, প্রথমে দেখব যে এর সমতাকরণ আছে কিনা। যদি না থাকে তাহলে করে নেব। হ্যাঁ, অবশ্যই সমতাকরণ আছে, তাহলে আমাদের এখানে পড়া লাগছে না। দেখো এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 4টা, কার্বন 1টা, হাইড্রোজেন 4, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে গাঠনিক আকারে ভেঙে নিই, ঠিক আছে, প্লাস 2O, এরপরে কার্বন কত অক্সিজেন, মাঝখানে কার্বন এইটা, এরপরে 2O, ঠিক আছে। এখন তো আমরা যে কাজটা করবো, এখানে কত কার্বন হাইড্রোজেন বন্ধন হচ্ছে কয়টা 4টা, তাহলে আমরা লিখি 4 CH4 এটা। এইখানে আছে কত কার্বন এবং অক্সিজেন বন্ধন আছে কয়টা 2টা। দেখো কার্বন অক্সিজেন বন্ধন একটা এবং একটা, টোটাল 2টা। এখন এইখানে আছে কয়টা, দেখো হাইড্রোজেন অক্সিজেন বন্ধন 1, হাইড্রোজেন অক্সিজেন বন্ধন 1, কত 2 2 কত হয় 4H বা OH একটা লিখলেই হবে, ঠিক আছে। যেহেতু OH আছে আমরা OH লিখি, ঠিক আছে, OH। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখো এখানে বলছে কত ডেল এইচ সমান মাইনাস 891। দেখো ডেল এইচ সমান মাইনাস 191, মান বের করতে বলছে কার, কার্বন এবং অক্সিজেন, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে। ওকে, সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা কি করব, E1 নির্ণয় করে নেব। E1 হলো কার, E1 হলো বিক্রিয়ক, তোমরা লিখে নিও। এটা হলো বিক্রিয়কের বন্ধন ভাঙতে, যাই হোক দেখো বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, আমি লিখলাম না, তোমরা লিখো। বিক্রিয়কের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি E1 সমান কত, এখানে যা আছে দেখো 4 গুণ কার্বন হাইড্রোজেন। তো কার্বন হাইড্রোজেন এখানে কত আছে 414 যোগ এইটা 2 অক্সিজেন বন্ধন আছে কত এখানে 498। তো এখান থেকে তোমরা একটা মান পেয়ে যাবে।
এরপরে উৎপাদে উৎপাদে বন্ধন গঠনে কি নির্গত শক্তি। দেখো উৎপাদে বন্ধন গঠনে নির্গত শক্তি, এটাকে যদি আমরা ধরে নিই কত E2, তাহলে দেখো উৎপাদ হলো এইটা, ঠিক আছে। এখন আমাদের মান তো এর বের করতে হবে, তাহলে দেখো 2 এইটা যোগ 4 হাইড্রোজেন অক্সিজেন বা অক্সিজেন হাইড্রোজেন, এইটার বন্ধন শক্তি আছে কত 464। তো এই হলো আমাদের, পেলাম আমরা কি, একটা পেলাম E1 আর একটা পেলাম E2। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো কার্বন এবং অক্সিজেনের মান নির্ণয় করব। দেখো আমরা লিখতে পারি এরকম ডেল H ইকুয়াল E1 বিয়োগ E2, তাহলে তো সমস্যা নাই। এখন আমি দেখো উপরের লাইন মুছে দিই। দেখো এখন আমাদের ডেল H এর মান আসলে কত, এখানে ডেল H এর মান দেয়া আছে -891, তাহলে আমরা লিখি যে -891 ইকুয়াল E1 সমান কত আমাদের 4 গুণ যোগ 498, তাহলে দেখো E1 E2 -2 কার্বন অক্সিজেন প্লাস কত 464, এইটা দেয়া আছে। তো এখান থেকে আমাদের মান বের করতে হবে এটা, তখন আমরা ওই এটা কার্বন অক্সিজেনটা এই পাশে নিয়ে আসি, এই পাশে আনলে প্লাস হয়ে গেল, বাকি সবগুলো আমরা ওই পাশে নিয়ে যাব। দেখো 4 গুণ, তোমরা এখানে ক্যালকুলেশন করে নিও 98, তার সাথে যোগ ছিল কত 464 যোগ কত, এটা ওই পাশে নিয়ে গেলে আমাদের কত আসছে প্লাস আসবে। এটা ওই পাশে নিলে এত। এখন যে কাজটা করবা, কার্বন অক্সিজেন বন্ধনটা কি হয়, একে যদি আমরা 2 দিয়া ভাগ করি, এইখানে এইটার ক্যালকুলেশন যা আসবে সেইটা ভাগ যদি আমরা 2 দিই, তাহলে আমরা পেয়ে যাব কত কার্বন অক্সিজেন বন্ধনটা, কার্বন অক্সিজেন বন্ধন শক্তিটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ম্যাথই একই রকম এবং খুব সহজ। দেখো আমরা 4 নাম্বার যে ম্যাথটা এখানে তুলে দিয়েছি, একটু ব্যতিক্রম কি, এদের মধ্যে যে একটা বন্ধন খুলেছে, যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ার পরে এইখানে দেখো প্লাস 2012 কিলোজুল পার মোল, এখানে একটা টেম্পারেচার দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে কি ঘটেছে, দেখো এইখানে কিন্তু আমরা তাপমাত্রা দিচ্ছি না, কিন্তু এখানে পেয়েছি। অর্থাৎ এই বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমরা তাপ দিচ্ছি না, কিন্তু এখানে তাপ পেলাম। তো যদি আমরা উৎপাদের তাপ পেয়ে থাকি তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার কি হয়ে থাকে, তাদের ডেল H এর মান ঋণাত্মক হয়ে থাকে। অর্থাৎ এখন প্রশ্ন যে এইখানে কেন, যদি এখানে প্লাস রয়েছে কিন্তু ডেল H কেন মাইনাস হবে। দেখো এখানে আমরা তাপ দিচ্ছি না, কত 0, তো 0 থেকে ও আসছে কত 2012, তো এইখানে ছিল E1 0, এখানে E2 কত 2012, অর্থাৎ পজিটিভ আসছে। এখন তোমরা যেটা থেকে ফার্স্ট টেম্পারেচার থেকে সেকেন্ড টেম্পারেচার বিয়োগ দিলে তাহলে কি হবে, ডেল H এর মান কিন্তু ঋণাত্মক আসবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, যে যদি উৎপাদে পজিটিভ তাপ থাকে তাহলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এখানে লিখি যে, দেখো আমি এটা মুছে দিলাম, তোমরা মনে রেখো যে উৎপাদে তাপ যদি প্লাস থাকে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদে তাপ যদি নেগেটিভ থাকে সেটা হবে তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখলে হবে। যদি তোমরা উৎপাদে প্লাস দেখো তাহলে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে এইটা যদি আমি এই পাশে মাইনাসে নিয়ে আসতাম, সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যেত, তখন তোমরা বলতে পারো বিক্রিয়কে মাইনাস হলো তাপ উৎপাদী বিক্রিয়া।
এবং উৎপাদে যদি প্লাস থাকে তাপ উৎপাদে বিক্রিয়া, উৎপাদে যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা চোখ বন্ধ করে এই প্রশ্ন এইটা দেখে আমরা বলতে পারছি যে এখানে ডেল এইচ অর্থাৎ তাপমাত্রার যে পার্থক্য কত, এটা নিঃসন্দেহে কিন্তু বলা যায়, যেহেতু এটা তাপ উৎপাদে বিক্রিয়া হইতেছে। এখন এই বিক্রিয়াটাকে আমরা সেট আপ করবো কিভাবে, দেখো তোমরা যদি এভাবে রেখেও দাও তাও হয়, আবার যদি মনে করো যে আলাদা আলাদা করে করবো বা ডেল এইচ পরে মান বসাবো তাও সমস্যা নেই। দেখো প্রথমে বিক্রিয়াটা হলো আমাদের এই C3H8 প্লাস 5O2 3 কার্বন ডাইঅক্সাইড প্লাস 4 পানি প্লাস 2012। ঠিক আছে, এই হলো আমাদের বিক্রিয়া। তো এদের যদি আমরা গাঠনিক আকারে সাজাই, দেখো কার্বন আছে কয়টা, 3টা, হাইড্রোজেন আছে আমাদের এখানে 8টা, দিলাম 8টা হাইড্রোজেন, সাথে কত আছে 5 অক্সিজেন। এখন এইখানে আছে কত 3 কার্বন, তাহলে আমাদের দেখো অক্সিজেন কার্বন অক্সিজেন প্লাস 4 OH আর এই তাপটা যদি এভাবে টেনে নাও তাও সমস্যা নাই, আবার যদি তোমরা ডেল এইচ আলাদা করে লিখে নাও তাহলে কিন্তু সমস্যা নাই। দেখো এইটা, তাহলে দেখো আমরা এখানে এটাকে যদি আমরা সাজাই, দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা, 8টা, তাহলে দেখো আমরা এইটা এখানে লিখি 8CH। এখন দেখো এদের ভিতরে কার্বন কার্বন বন্ধন আছে কয়টা, 1 এবং এই 1, টোটাল কয়টা হলো 2টা, তাহলে আমরা লিখতে পারি 2 কার্বন কার্বন বন্ধন 2 প্লাস 5 এখানে কত অক্সিজেন অক্সিজেন, এরপরে এখানে দেখো 3 ইনটু কার্বন অক্সিজেন বন্ধন এই একটা এই একটা, কয়টা হলো 2টা, 3 দুগুণ একবার যদি আমরা লিখি 6 CO প্লাস এইখানে দেখো হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে, 2টা, 4 দুগুণ কত হয় 8 অক্সিজেন হাইড্রোজেন, সাথে আমাদের যোগ আছে কত 2012 এত কিলোজুল পার মোল। এখন এটা আমাদের বিক্রিয়া সেট আপ হয়ে গেল। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই, দেখো এখান থেকে মান বসিয়ে আমরা অবশ্যই কিন্তু এই মানটা বের করতে পারবো। তাহলে দেখো যদি আমরা এইটাকে E1 ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা E1 ধরি এবং এটাকে যদি আমরা E2 ধরি, কেননা আমরা জানি যে বন্ধন ভাঙার জন্য যে প্রয়োজনীয় শক্তি লাগবে সেই শক্তিটা কত E1, এবং বন্ধন কি সৃষ্টিতে প্রয়োজনীয় শক্তি কত E2, তখন কিন্তু E1 এবং E2 ইকুয়াল হবে, কারণ এখানে কিন্তু ডেল এইচ এর মান এইটা দেয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি ওইভাবে না করি সরাসরি এইভাবে করি, দেখো কখনো কিন্তু তোমরা এটা পেস লেগে যেতে পারে। দেখো এখানে আছে প্লাস, অর্থাৎ এটা কিন্তু ডেল এইচ এর মান, ডেল এইচ এর মান মানে কি এইটা ইকুয়াল সমান কোনটা হবে, এইটা বিয়োগ এইটা, তো মনে রাখতে হবে এইটা ইকুয়াল এইটা বিয়োগ এইটা, অর্থাৎ এখানে কিন্তু ডেল এইচ এর মান কিন্তু কিসে আছে, মাইনাসে আছে। যদি তোমরা আলাদা আলাদা করে করো সমস্যা নাই, তবে তখন ডেল এইচ কিন্তু আমাদের কি লিখতে হবে, মাইনাস লিখতে হবে। ঠিক আছে, তো আর যদি তোমরা এইখানে মান বসিয়ে দাও তাহলে সবচেয়ে বেটার হবে। দেখো এইখানে 8 ইনটু কার্বন এবং হাইড্রোজেন বন্ধন কত আছে আমাদের, কার্বন এবং হাইড্রোজেন বন্ধন এখানে 414 যোগ 2 কার্বন কার্বন বন্ধন, দেখো কত কার্বন কার্বন বন্ধন 344 যোগ অক্সিজেন 5 ইনটু অক্সিজেন বন্ধন আছে 498 ইকুয়াল 6, এটাই তো বের করতে হবে আমাদের, প্লাস 8 ইনটু কত অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে বন্ধন শক্তি 464 প্লাস 2012। তো আশা করি তোমরা এইখান থেকে সবাই এইটার মান বের করতে পারবে। তাহলে এটার মান আমরা কিভাবে বের করতে পারি, দেখো এইখানে এইগুলা সব যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, লাস্ট 6 দিয়ে ভাগ করলে কত আসবে কার্বন, এইটা সমান তোমরা বের করো। ঠিক আছে, তাহলে দেখো
এটা সমান আমরা কি করতে পারবো, লাস্টে 6 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো এই হলো আমাদের টোটাল ম্যাথমেটিক যে সমস্যাগুলো আছে এরকম। আর একটা প্রশ্ন আমি এমনিতে তুলে দিচ্ছি তোমাদের জন্য, যে এইরকম যদি হয় তখন কি করতে হবে। দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি এখন মুছে দিলাম। দেখো যদি এরকম থাকে C3H8 প্লাস 2Cl2 C3H6 Cl2 প্লাস 2HCl, দেখো এই বিক্রিয়াটার জন্য দেখো সমতা করো, C3 হাইড্রোজেন আছে কয়টা, 8টা, এবং হাইড্রোজেন 8টা, টোটাল ঠিকই আছে। তো এখন এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, আগে এটাকে গাঠনিক আকারে ভেঙে নাও। C3 হাইড্রোজেন দেখো হাইড্রোজেন আমরা নিয়ে নিলাম 2Cl CL। এইখানে যে ঘটনাটা দেখো, এইখানেও আছে কয়টা কার্বন, 3টা, হাইড্রোজেন আছে কয়টা, 6টা। দেখো এখানে কয়টা হলো আমাদের, হাইড্রোজেন আছে কয়টা, C3H6 3 আর 2 5। দেখো হাইড্রোজেন আমাদের 6টা হাইড্রোজেন হয়ে গেছে। বাকি থাকলো কি, ক্লোরিন আছে কয়টা, 2টা। তাহলে দেখো এই ক্লোরিন, তাহলে এতটুকু আমাদের কমপ্লিট। বাকি আছে কত, প্লাস 2HCl, অর্থাৎ 2 × HCl। দেখো এই ধরনের ম্যাথগুলোতে অনেক ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়। দেখো খুব সহজেই আমরা করব, তোমাদের বইয়ে এতটুকু করে দেওয়ার পরে এরপরে সরাসরি করে দেওয়া আছে উৎপাদক বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গঠনের নির্গত শক্তি সরাসরি করে দেওয়া আছে, যেটা বুঝতে সমস্যা হয়। দেখো আমি এখানে টোটাল ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। তোমাদের এখানে আছে কত, কার্বন এবং হাইড্রোজেন বন্ধন এখানে আমরা বুঝতেছি কয়টা আছে, আমাদের এখানে 8টা, ঠিক আছে, আমরা দিয়ে রাখলাম। এখন এদের মধ্যে দেখো কার্বন কার্বন বন্ধন আছে কয়টা, 2টা, তাহলে যোগ কার্বন কার্বন বন্ধন এখানে কয়টা, 2টা, প্লাস 2Cl এই পর্যন্ত আমাদের তো সমস্যা নাই। এখন এটা আলাদা। এখন পরেরটা কি আছে, দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা, 6টা কার্বন এবং হাইড্রোজেন বন্ধন আছে, 1 2 3 4 5, এই হলো 6। এখন দেখো তোমরা কার্বন কার্বন বন্ধন কয়টা আছে, কার্বন কার্বন বন্ধন 1 এবং 2, তাহলে আমরা এখানে লিখব C কার্বন কার্বন, ঠিক আছে। এরপরে দেখো কার্বন ক্লোরিন বন্ধন কয়টা আছে, কার্বন ক্লোরিন, ঠিক আছে, তাহলে কার্বন ক্লোরিন বন্ধন হলো 2টা। এরপরে আমাদের কত, 2HCl। দেখো এইভাবে আমরা সেট করব। এখন তোমরা আরো একটা লাইন করতে পারো, দেখো এইখানে আছে কয়টা, 8টা কার্বন হাইড্রোজেন বন্ধন, এবং এইখানে আছে কয়টা, 6টা হাইড্রোজেন কার্বন বন্ধন। তাহলে এই 6টা থেকে যদি আমরা 8টা থেকে যদি আমরা 6টা বিয়োগ দিয়ে দিই, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হয়ে যায় কয়টা, 2টা। এখন এইখানে দেখো কার্বন কার্বন বন্ধন 2টা, এইখানেও কার্বন কার্বন বন্ধন 2টা, তাহলে এটা এই পাশে আনলে বা উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে ও শেষ, এটা শেষ, এটাও শেষ। বাকি থাকলো কত, 2 ক্লোরিন, এবং সাথে দেখো এখানে আর কি আছে, কার্বন এবং হাইড্রোজেন বন্ধন, এ তো 6টা চলেই গেছে। থাকলো কি আমাদের 2 কার্বন এবং ক্লোরিন প্লাস 2HCl। এইগুলো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের টোটাল ভ্যালু কিন্তু এখানে এই আছে, ঠিক আছে। তো আমরা দেখো এই বিক্রিয়াটা থেকে কিন্তু টোটাল মানটা এটা পেয়েছি। তোমরা যদি এই থার্ড লাইনে এখানে যদি মান বসিয়ে করতে, তাও কিন্তু তোমাদের অ্যান্সার আসতো, তবে মানটা দেখো একটু বড় হতো।
কিন্তু আমরা যখন উভয় পক্ষ ক্যালকুলেশন করে নিলাম তখন আমার বিক্রিয়কের মান থাকলো শুধু E1 এতটুকু, এবং উৎপাদে সেটা হলো কত, E2। বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন গঠনে নির্গত শক্তি। এখন আমরা যদি ডেল এস বের করতে বলে তাহলে ডেল এস সমান কত, E1 বিয়োগ E2 করলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তো এই হলো আমাদের ডেল এস এর বিশদ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডেল এস সম্পর্কে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের জানাতে পারো। কোষ সম্পর্কে আলোচনা করি। তো তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের যা দেখতে হবে, দেখো আয়নিক যৌগ হয় তিন প্রকার, একটা হলো ক্ষারক অ্যাসিড এবং আরেকটা হলো লবণ। তো এই তিন প্রকারের আয়নিক যৌগ অর্থাৎ আয়নিক বন্ধন গঠন করে যেসব যৌগ তারাই কিন্তু আয়নিক যৌগ, ঠিক আছে। তো এখন দেখো এইখানে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা আলাদা করি তাহলে দেখো সোডিয়াম প্লাস একটা ক্লোরিন মাইনাস, এই আয়নটাকে যদি আমরা আলাদা করতে হয় তাহলে এটা হবে কি সোডিয়াম পরমাণু এবং এটা হবে কি ক্লোরিন অণু। তাহলে এই বন্ধনটাকে আলাদা করার জন্য একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা যোগান দিবে আমাদের কি একটা ব্যাটারি। দেখো এই লবণটাকে যদি আমরা এই দ্রবণে নিই, অর্থাৎ এই দ্রবণটা আছে কি আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এদের মাঝখানে যদি আমরা একটা ব্যাটারি রেখে দিই, ধরো এই একটা ব্যাটারি, এটা আছে আমাদের প্লাস আর এটা হলো আমাদের মাইনাস। এখন এইটাকে আমরা যদি একটা তড়িৎদ্বারের মাধ্যমে সংযোগ করে দিই, ধরো এই একটা তড়িৎদ্বার, ঠিক এইদিকে এই একটা তড়িৎদ্বার। তো এখন যে ঘটনাটা ঘটবে এর ভিতরে আছে কি অবশ্যই সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত বা গলিত আছে, ঠিক আছে। তখন একটা সোডিয়াম প্লাস আয়ন আর একটা ক্লোরাইড মাইনাস আয়ন। তোমরা এখন খেয়াল করো প্লাস কার দিকে যাবে, মাইনাসের কাছে যাবে, মাইনাস যাবে প্লাসের দিকে। তাহলে সোডিয়াম প্লাস যাবে কার দিকে, এই দিকে, এবং ক্লোরিন মাইনাস যাবে কার কাছে, এই দিকে। তাহলে দেখো এটা ক্যাটায়ন যার কাছে যায় সেটা হয় ক্যাথোড। দেখো তাহলে ক্যাটায়ন কার কাছে গেছে, এর কাছে, তাহলে এটা হলো আমাদের ক্যাথোড। ক্যাটায়ন থেকে আসলে সেটা ক্যাথোড। আবার এইদিকে দেখো ক্লোরিন মাইনাস এইদিকে যদি আসে, ক্লোরিন হলো অ্যানায়ন, যেখানে যাবে সেটা হবে অ্যানোড। দেখো তাহলে এইটা হলো অ্যানোড। এখন তো আমরা জানো যে তড়িৎ বিশ্লেষণ যেখানে সংঘটিত হয় সেখানে অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ। তাহলে দেখো এখানে অ্যানোডে যদি আমরা বিক্রিয়াটা খেয়াল করি, অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে, অ্যানোডে যাচ্ছে কে ক্লোরিন যাইতেছে, ক্লোরিন পরমাণু, ক্লোরিন আয়ন। তো ক্লোরিন আয়ন কি করবে, এইখান থেকে অ্যানোডে যেহেতু জারণ অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হবে ক্লোরিন হলো। কিন্তু আমরা তো জানি যে কিছু কিছু অধাতু এক পরমাণু থাকে না, দ্বিপরমাণু থাকে, অর্থাৎ ক্লোরিন এখানে দুই পরমাণু থাকবে, এক পরমাণু আকারে থাকতে পারে না, অর্থাৎ এখানে ইলেকট্রন থাকবে দুইটা, ক্লোরিন এখানে অণু তৈরি করবে, সেটা হলো আমাদের অ্যানোডে বিক্রিয়া। এখন ক্যাথোডে যে বিক্রিয়া হবে, ক্যাথোডে তোমার কে যাচ্ছে সোডিয়াম প্লাস, তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সবসময় আমরা কি জানি বিজারণ হয়। ক্যাথোডে কে যাচ্ছে দেখো সোডিয়াম প্লাস, তো সোডিয়াম প্লাস কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এটা সলিড। অর্থাৎ এইখানে যে ক্যাথোড যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারে এখানে সোডিয়াম ধাতু আকারে জমা হতে থাকবে। তো এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ। তো এখানে যা সংঘটিত হলো এটা হলো তড়িৎ বিশ্লেষণ, এবং এই পুরো সিস্টেমটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ। দেখো এখন আমরা ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে শিখব। ইলেকট্রোপ্লেটিং হলো এক ধাতুর উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাই ইলেকট্রোপ্লেটিং। দেখো এখানে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে যদি আমরা শিখি তাহলে দুইটা জিনিস তোমাদের প্রথমে মনে রাখতে হবে, সেটা হলো ইলেকট্রোপ্লেটিং আমরা যে ধাতুর উপরে করব। দেখো এখানে একটা চামচ দিয়েছি আমরা, এই চামচের উপরে আমরা ইলেকট্রোপ্লেটিং করব। তাহলে অবশ্যই এই চামচের সাথে
যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা লাগবে, এবং এইখানে যে অ্যানোড হিসেবে আমরা যে দণ্ডটা ব্যবহার করব সেটা রেখেছি আমরা কি নিকেল, অর্থাৎ নিকেলের প্রলেপ দিব এই চামচের উপরে। তখন এখানে যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি ঠিক তারই লবণ কিন্তু আমরা দ্রবণ হিসেবে নিব। তাহলে দ্রবণ হিসেবে কি নিব আমরা? নিকেল সালফেট। দ্রবণ হিসেবে নিব আমরা কি? নিকেল সালফেট। এখন বিক্রিয়াটা কোথায় ঘটবে, কি ঘটবে? দেখো এইটাকে আমাদের কি বলা হচ্ছে? অ্যানোড, এবং এটা হলো আমাদের ক্যাথোড। তো আমরা তো জানি যে অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে, এবং ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। দেখো, আর এই বিক্রিয়াটা ঘটার জন্য কি করে? নিকেল তড়িৎদ্বার কিছু পরিমাণ পরমাণু জারিত করে নিকেল 2+ আয়নে পরিণত হয়, যা দ্রবণের সাম্যতা রক্ষার জন্য ব্যবহৃত হয়। দ্রবণের সাম্যতা রক্ষার কারণে এই নিকেল তড়িৎদ্বার এই কাজটা করে থাকে। দেখো এইখানে যে অ্যানোডের যে বিক্রিয়াটা ঘটবে, টোটাল বিক্রিয়াটা কি? দেখো, নিকেল সালফেট কি হয়? নিকেল একটা 2+ সালফেট মাইনাস, এই হলো আমাদের বিক্রিয়া। এখন অ্যানোডে কোনটা ঘটে? দেখো, অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, অ্যানোডে কে যাবে? এটা তো আমাদের প্লাস, তাহলে অবশ্যই সালফেট আয়ন এদিকে আসবে। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটতেছে, নিকেল এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে। দেখো এখানে নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ আয়নে পরিণত হলো। এখন ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে, দেখো ক্যাথোডের বিক্রিয়াটা হলো দ্রবণের যে নিকেল চলে যাবে কার কাছে? ক্যাথোডের কাছে, অর্থাৎ চামচের কাছে। এখন এই দ্রবণের নিকেল 2+ ক্যাথোডের ঘটে বিজারণ। তাহলে এটা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? নিকেল ধাতুতে তৈরি হবে, অর্থাৎ সলিড। এই যে নিকেল ধাতুটা, এইটা কার উপরে? এই চামচের উপরে আস্তে আস্তে প্রলেপ দিতে থাকবে। সুতরাং এটা হলো আমাদের ইলেকট্রোপ্লেটিং এর যে বিক্রিয়াটা। অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। এবং যে কাজটা প্রথমে আমাদের করতে হবে সেটা হলো, যেই ধাতুর প্রলেপটা আমরা দিব সেই ধাতুটা আমরা অ্যানোড হিসেবে নিব। অর্থাৎ ধরো আমরা এখানে নিকেলের প্রলেপ দিব, নিকেলকে আমরা কি নিছি? অ্যানোড হিসেবে নিয়েছি। এবং যে কাজটা করতে হবে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে নিতে হবে অ্যানোডকে, এবং ঋণাত্মক প্রান্তের সাথে নিব আমরা যার উপরে প্রলেপটা দিব সেই বস্তুকে, অর্থাৎ চামচ বা অন্য কিছু, ঘড়ি, যা কিছু রাখি না কেন, আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে নিব সেই বস্তুটা। এখন এইখানে অ্যানোড হিসেবে আমরা যে তড়িৎদ্বার ব্যবহার করব, দ্রবণ হিসেবে আমরা ওই ধাতুর লবণ নিব। যেহেতু আমরা এখানে নিকেল নিয়েছি, তাহলে আমরা নিছি নিকেল সালফেট দ্রবণ হিসেবে। দেখো এর ভিতরে একটা নিকেল 2+ আয়ন, একটা সালফেট 2-। তাহলে এই যে সালফেট মাইনাস চলে আসবে কার কাছে? পজিটিভের কাছে, অর্থাৎ অ্যানোডের দিকে। এবং নিকেল 2+ যেটা ধনাত্মক আয়ন, সেটা চলে যাবে কার কাছে? মাইনাসের কাছে। এখন এই দ্রবণের সাম্যতা রক্ষার জন্য নিকেল দণ্ড থেকে নিকেল পরমাণু কিছু পরিমাণ জারিত হয়ে নিকেল 2+ অর্থাৎ আয়ন তৈরি করে বা আয়ন দান করে থাকে দ্রবণের সাম্যতা রক্ষার জন্য। তাহলে এখন আমার অ্যানোডে যে জারণটা ঘটে, অ্যানোডে দেখো জারণ ঘটছে, নিকেল কি করতেছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, নিকেল 2+ আয়নে পরিণত হচ্ছে। এবং ক্যাথোডে এই দ্রবণের যে নিকেল 2+ ক্যাথোডে গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হচ্ছে, সেই ধাতুর প্রলেপটা এখানে চামচের উপরে পড়ছে। এইটা হলো আমাদের ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসবো আমরা সল্ট ব্রিজ, অর্থাৎ লবণের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো সল্ট ব্রিজ অথবা লবণ সেতু। তো এই সল্ট ব্রিজ এবং লবণ সেতু আমরা কিভাবে তৈরি করেছি? প্রথমে দেখো এখানে আমাদের ইউ শেপ অর্থাৎ ইউ আকৃতির একটা ব্রিজ ব্যবহার করা লাগবে। একটা অ্যানোড এবং আরেকটা ক্যাথোড যে তড়িৎদ্বার ব্যবহার করতে হবে। এবং এখানে আমরা একটা লবণ নিয়েছি, দেখো জিঙ্ক সালফেট দ্রবণ, এবং এইখানে নিয়েছি আমরা
কপার সালফেটের দ্রবণ। এবং এইখানে যে দ্রবণটা আছে সেটা হলো জিঙ্কের তৈরি। জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে আমরা জিঙ্কের তৈরি নিব এবং কপার সালফেট দ্রবণের ভিতরে আমরা নিব কপার সালফেট। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমরা প্রথম যে কাজটা করলাম। এখন আমরা দ্বিতীয় ধাপে কি করব, দেখো এইখানে যে আমরা পটাশিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, যদি আমরা এই ব্রিজটাকে অর্থাৎ ইউ আকৃতির করি, তখন এটাকে যদি আমরা এর ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু এর ভিতরে কোনো সলিউশন থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন এটা যাতে না পড়ে, তখন আমাদের এর ভিতরে একটা অ্যাগার জেল নামক একটা জেল দেওয়া হয়। অর্থাৎ এইটা কি, এটা তৈরি করা সাধারণত সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে। এবং এই যে অ্যাগার জেল বা অ্যাগার পাউডারের ভিতরে আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড নিই, দেখো এখানে আমরা পটাশিয়াম ক্লোরাইড নিয়ে প্রথমে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করার পরে দ্রবীভূত হলে এরপর আমরা ঠান্ডা করে দেব। যখন আমরা ঠান্ডা করবো দেখবো তখন এই পটাশিয়াম ক্লোরাইড এই অ্যাগার জেলের মধ্যে ট্রাপড হয়ে যাবে। ঠিক আছে, এখন এই জেল জাতীয় পদার্থটা যদি আমরা এই ইউ শেপের ভিতরে নিই, তাহলে কিন্তু এখন আর এটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবং এর যে দুই প্রান্ত, এখানে তুলা জাতীয় কোনো পদার্থ থাকে, অর্থাৎ তুলা দিয়ে দেওয়া হয় যাতে এর ভিতর দিয়ে কোনো সলিউশন না পড়ে দেয়। এবং একটা অর্ধবৃত্ত মতো, অর্থাৎ ছোট ছোট এখানে আয়ন কিন্তু আসা যাওয়া করতে পারে। তো এই হলো আমাদের প্রস্তুত ক্রিয়া। এখন এদের যে কার্যক্রিয়াটা কিভাবে হয়, দেখো আমরা তো জানি যে অ্যানোডে সবসময় জারণ ঘটে এবং ক্যাথোডে সবসময় কি ঘটে, বিজারণ ঘটে। দেখো এখানে যদি অ্যানোড হয়ে থাকে, জিঙ্ক দণ্ডটা এখান থেকে কি করে ইলেকট্রন ত্যাগ করে দেয়। যখন ইলেকট্রন ত্যাগ করে দেয়, যখন এইখানে অ্যানোডের যে জারণ ঘটে, জিঙ্ক 2+ আয়ন, জিঙ্ক 2+ ইলেকট্রন দান করে দিচ্ছে, তখন ইলেকট্রন এর ভিতর দিয়ে যাওয়া আসা করে চলে যায়। তখন এর ভিতর দিয়ে যাওয়ার সময় এখানে আমি একটা বাল্ব লাগিয়ে দিয়েছি, এই বাল্বটা দিলাম, যখন ইলেকট্রন এর ভিতর দিয়ে চলছে তখন এই পর্যন্ত আসার সাথে সাথে এটা কিন্তু জ্বলে যাবে। তাহলে আমরা বুঝবো যে এখন তড়িৎ প্রবাহটা চালনা শুরু হয়ে গেছে। দেখো এইখানে নিয়মিতভাবে জিঙ্ক 2+ আয়ন কিন্তু বারবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আয়নের আধিক্যতা দেখা দিচ্ছে, ধনাত্মক আয়নের আধিক্যতা দেখা দিচ্ছে। ঠিক একইভাবে এইখানে তাহলে আমাদের সালফেট আয়ন অর্থাৎ নেগেটিভ আয়নের আধিক্যতা এই পাশে দেখা দিবে। এখন এদেরকে নিউট্রালাইজ করার জন্য আমাদের এইখানে ইউ শেপ বা ইউ আকৃতির যে ব্রিজটা নিয়েছি, এই ব্রিজের ভিতরে আমাদের এই পটাশিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা তৈরি করলাম পেস্ট, সেটা আমরা নিয়ে নেব। যখন এইখান থেকে দেখো এখানে জিঙ্ক 2+ আসবে, তখন এইখান থেকে জিঙ্ক 2+কে নিউট্রালাইজ করার জন্য, ইলেকট্রন নিউট্রালিটি তৈরি হওয়ার জন্য, এখানে অর্থাৎ ঋণাত্মকতা তৈরি করার জন্য এইখানে ক্লোরিন আয়ন চলে আসবে ভিতরে। ক্লোরিন আয়ন এসে জিঙ্কের সাথে বিক্রিয়া করবে। ঠিক একইভাবে সালফেট আয়নের আধিক্যতার কারণে এই সালফেটের দিকে অর্থাৎ ঋণাত্মকের দিকে এই পজিটিভ আয়নটা চলে আসবে। এখানে কি ঘটনাটা ঘটবে, যতক্ষণ এইখান থেকে জিঙ্ক 2+ আয়ন রিলিজ করতে থাকবে, জিঙ্ক 2+ বারবার বাড়বে, ঠিক ততক্ষণ এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের চলতে থাকবে। তো এরপরে দেখো অ্যানোডের যে টোটাল বিক্রিয়াটা হয়, তাহলে এইখানে আমাদের যে লবণ সেতু, যে লবণ ব্রিজ বা সল্ট ব্রিজ যেটা করলাম, এটার প্রথম কারণটা কি, যে এখানে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহের জন্য কোনো সমস্যা তৈরি না হওয়ার জন্য ইলেকট্রন নিউট্রালিটি অর্থাৎ তড়িৎ নিরপেক্ষতার কারণে এখানে আমাদের পটাশিয়াম ক্লোরাইডের পেস্টটা ব্যবহার করা হয়, যাতে এখানে ঋণাত্মক আয়ন এসে পজিটিভের আধিক্যতা কমিয়ে দেয় এবং এইখানে তোমার পজিটিভ আয়ন এসে ঋণাত্মক আয়নের আধিক্যতা কমিয়ে দেয়। অর্থাৎ তড়িৎ প্রবাহটা কিভাবে হয়, তড়িৎ প্রবাহটা এখানে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে এবং এইখান থেকে যে ক্লোরাইড আয়নটা আসে একটা বেপন প্রক্রিয়ার মাধ্যমে এই ক্লোরাইড আয়ন এদিকে আসে এবং পটাশিয়াম আয়ন এইদিকে আসে। এখন অ্যানোডের যে বিক্রিয়াটা ঘটে, দেখো অ্যানোডে তো আমাদের কি ঘটে, অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে জানো, দেখো কি হয়, এখানে সোডিয়াম জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। কিভাবে, এই হলো আমাদের অ্যানোডের জারণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, অ্যানোডে বিক্রিয়া। ঠিক ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটে, দেখো
ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে উনি কপার ধাতুতে পরিণত হয়। যখন এই কপার ধাতুতে পরিণত হয় তখন এই কপারটা এর উপরে হালকা হালকা ভাবে লেগে থাকে, অর্থাৎ এটাকে একটু ভারী করে দেয়। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা টোটাল বিক্রিয়াটাকে একসাথে লিখি, দেখো জিঙ্ক প্লাস কপার 2+, এই যে 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রন চলে গেল, থাকলো কি আমাদের জিঙ্ক 2+ এবং কপার। তো এই হলো আমাদের কি বলে সল্ট ব্রিজের যে বিক্রিয়াটা। এখন এই বিক্রিয়াটাকে জিঙ্ক প্লাস কপার 2+ এবং জিঙ্ক 2+ কপার, এই বিক্রিয়াটাকে আবার এইভাবে লেখা যায়, জিঙ্ক তারপর জিঙ্ক 2+ ডাবল দাগ কপার 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 2+, অর্থাৎ এইভাবে লেখা যায়। এখন এইভাবে এখানে ডাবল টার্ম বলতে বোঝাচ্ছে এই দুইটা পাত্রের ভিতরে যে পার্থক্যটা দেখাচ্ছে এটা দিয়ে এই ডাবল দাগটা বোঝায়। এখন এটাকে আমরা টোটাল যে জিনিসটা দাঁড়ালো, প্রথমে আমরা যে গ্যালভানিক কি বলে লবণ সেতু যে আমরা এখানে তৈরি করলাম, এটা কিভাবে প্রথমে তৈরি করলাম দেখো, এখানে আমরা ইউ আকৃতির একটা শেপ তৈরি করলাম, যার ভিতরে আমরা কি নিয়েছিলাম পটাশিয়াম ক্লোরাইড নিয়েছি অ্যাগার জেলের সাথে মিক্সড করে, এটা একটা এই যে অ্যাগার জেল নামক একটা পাউডারের সাথে উত্তপ্ত করে ঠান্ডা করার পরে এই পটাশিয়াম ক্লোরাইড যে আয়নটা এর ভিতরে ট্র্যাপড হয়ে যায় জেলের ভিতরে, যাতে এই ইউ আকৃতির ভিতরে কোনো সলিউশন যাতে দ্রবণের ভিতরে না পড়ে যায়। এখন দ্বিতীয় ধাপে কি হয় দেখো, এটাকে আমরা অ্যানোড হিসেবে ধরেছি একটা জিঙ্ক দণ্ড, এবং এর ভিতরে নিয়েছিলাম আমরা জিঙ্ক সালফেট দ্রবণ, এর ভিতরে নিয়েছি কপার সালফেট দ্রবণ, ক্যাথোড হিসেবে ধরেছি আমরা কি কপার, এবং এর ভিতরে নিয়েছি কপার সালফেট। দেখো এখন আমরা জিঙ্ককে কেন প্লাস ধরলাম, কপারকে কেন প্লাস ধরলাম, এটা আসলে নির্ভর করে আমাদের জিঙ্ক গ্রেটার দ্যান কপার, অর্থাৎ জিঙ্ক কপার থেকে বেশি অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয়তা সিরিজ অনুযায়ী যারা উপরে থাকে তাদেরকে অ্যানোড হিসেবে ধরা হয়। এখন এইখান থেকে দেখো জিঙ্ক কি করে ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক যখন ইলেকট্রন ত্যাগ করে এর ভিতর দিয়ে যাওয়ার সময় বাল্বটাকে চালিয়ে দেয়। এখন জিঙ্ক যখন বারবার ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তখন এই দ্রবণে ক্যাটায়নের পরিমাণ বেশি বেড়ে যায়, অর্থাৎ ক্যাটায়নের আধিক্যটা দেখা দেয়, অর্থাৎ জিঙ্ক 2+ আয়ন দেখো বাড়তেই থাকে। এরপরে এইখানে তাহলে একইভাবে কি হচ্ছে সালফেট আয়ন, অর্থাৎ ঋণাত্মকের আধিক্যটা এখানে বাড়তেই থাকে, ঋণাত্মকের আধিক্য বাড়ে, অর্থাৎ এখানে যদি ক্যাটায়ন বাড়ে এখানে বাড়বে অ্যানায়ন। এবং যে কাজটা ঘটে, যেহেতু আমাদের অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিজারণ, অ্যানোডে জারণ করে দেখো জিঙ্ক কি হয় দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, আর ক্যাথোডে কি করতেছে কপার 2+ যে আয়নটা, এই আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দেখো কপার সলিডে পরিণত হচ্ছে, এই কপারটা এর উপরে হালকাভাবে লেগে এটাকে ঘন করে দেয়। এখন দেখো এই যে আয়ন প্লাস এবং এই আয়ন যে মাইনাস, এদের সমতা করার জন্য, অর্থাৎ এদেরকে নিরপেক্ষতা তৈরি করার জন্য কি কাজ করে, আমাদের এখানে পটাশিয়াম ক্লোরাইডের যে জেলটা নিয়েছিলাম এটা কাজ করে। দেখো এখানে পটাশিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, যেহেতু এখানে প্লাস আয়নের আধিক্য দেখা দিচ্ছে, এখানে অটোমেটিক মাইনাস আসবে, অর্থাৎ এখান থেকে জিঙ্ক 2+ আসার সাথে সাথে এইখান থেকে একটা ক্লোরিন এসে এইটাকে নিরপেক্ষ করে দিবে। ঠিক আছে, ঠিক একইভাবে এইখানে সালফেট আয়নের আধিক্য বাড়তেছে, অর্থাৎ অ্যানায়নের আধিক্য বাড়তেছে, ঠিক একইভাবে এখান থেকে পটাশিয়াম আয়ন এসে এটাকে নিরপেক্ষ করে দেবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ চলতে থাকবে, কোনো সমস্যা এখানে তৈরি হবে না, দ্রবণের ভিতরে কোনো আন্তঃক্রিয়াও তৈরি হয় না। এই পটাশিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা আমরা নিয়েছিলাম, পটাশিয়াম ক্লোরাইডের যে জেলটা নিয়েছি, এই পদার্থ এটা সলিউশনে কোনো সমস্যা তৈরি করে না, অর্থাৎ এইটা হলো আমাদের লবণ সেতু সম্পর্কে কথা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি। 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়াটা লিখেছি। এখানে 1 নম্বর বিক্রিয়াটি কি বলছে, বিক্রিয়াটি সম্পূর্ণ করো এবং এটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তো দেখো এই বিক্রিয়াটাকে যদি আমরা সম্পূর্ণ করি কি হয়, এখানে আমাদের ছিল 56 বেরিয়াম প্লাস 36 ক্রিপ্টন
+310 নিউট্রন প্রচুর শক্তি। দেখো এইখানে বিক্রিয়াটা সম্পূর্ণ করলে বেরিয়াম এর পারমাণবিক ভর আছে 144 144, ক্রিপ্টনের আছে কত 92। দেখো বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করলাম। এখন বিক্রিয়াটি সম্পূর্ণ করে আমরা কি বলতে পারছি? বিক্রিয়াটি সম্পূর্ণ করে দেখো আমরা বলছি এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, বিক্রিয়াটা হলো নিউক্লিয়ার ফিশন। এখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াকে আমরা এমনি বলছি না, যদি আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখি, দেখো এখানে যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বলে। দেখো আমরা কি লিখেছি, নিউক্লিয়ার ফিশনের সংজ্ঞা যদি আমরা দিই, যে নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাকে নিউক্লিয়ার ফিশন বলে। এখন নিউক্লিয়ার ফিশনে আরো কিছু ঘটনা ঘটে, সেটা হলো নিউট্রন প্রচুর পরিমাণ শক্তি সরবরাহ করে থাকে। এখানে দেখো নিউট্রন তৈরি হয়েছে, 3টা নিউট্রন, এবং এখানে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়েছে, শক্তি উৎপন্ন হচ্ছে। সুতরাং আমরা এই বিক্রিয়াটাকে খেয়াল করলে পাচ্ছি কি এটি একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় আরো ঘটনা ঘটে, সেটা হলো বিক্রিয়কের মোট যে পারমাণবিক ভর এবং উৎপাদেরও মোট পারমাণবিক ভর সমান থাকে, এবং বিক্রিয়কের মোট পারমাণবিক সংখ্যা উৎপাদন পারমাণবিক সংখ্যা সমান থাকে। যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা অবশ্যই বলে দিব এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। দেখো এইখানে যদি আমরা আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা যদি বিক্রিয়া আমরা লিখি, দেখো কি রকম হয়। একটা ইউরেনিয়াম পরমাণু, ধরো এই একটা বড় ইউরেনিয়াম পরমাণু 92 238, একে আমরা আঘাত করছি কি দিয়া, একটা নিউট্রন দিয়ে। দেখো একে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করলে এই ইউরেনিয়াম পরমাণু কি হবে, ভেঙে যাবে। ভেঙে দুইটি প্রায় সমান দুইটা পরমাণু তৈরি করবে। সেটা হলো কত, একটা বেরিয়াম 56 144, আর একটা হলো ক্রিপ্টন 36 92। দেখো একটা নিউট্রন দিয়ে আমরা যদি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করি, সেটি সমান দুটি অংশে বিভক্ত হয়, এবং সাথে আরো এখানে কি আছে, 3টি নিউট্রন তৈরি করছে। দেখো এখানে 3টি নিউট্রন যদি আমরা লিখি এরকম, তাহলে দেখো 10n 10n 10n, দেখো 3টি নিউট্রন, এবং কি হয়েছে, প্রচুর শক্তি। দেখো বিক্রিয়াটি কিন্তু সংজ্ঞার সাথে পুরোটাই মিলে গেছে। তো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি ভারী মৌলের বা বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার থেকে প্রচুর পরিমাণ শক্তি তৈরি করে নিউট্রন, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে আমাদের বিক্রিয়ার চেহারা এই। এখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার যে ঘটনাটা ঘটে, সেটা হলো আমাদের মোট পারমাণবিক ভর এবং মোট ভর সংখ্যা সমান থাকে, এতে কোনো পরিবর্তন হবে না। দেখো যদি আমরা এটা মুছে দিই, ইউরেনিয়াম বাম পক্ষে কি ঘটনা ঘটেছিল, দেখো
এখানে যদি আমরা ভর সংখ্যা হিসেব করি, লিখি 92 ইউরেনিয়াম 10 নিউট্রন। এখান থেকে যদি আমরা ভর সংখ্যা হিসাব করি তাহলে কত হয় দেখো, ভর সংখ্যা হিসাব করলে 238 প্লাস দেখো এখানে 1 কত হয় 239, এবং এটা আমরা মুছে দিই। এবং এখানে যদি আমরা পারমাণবিক সংখ্যা, এখান থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা হিসাব করি, দেখো পারমাণবিক সংখ্যা এখানে কত 92 প্লাস 0, 92 প্লাস 0 সমান 92। তাহলে আমাদের বাম পক্ষে যে বিক্রিয়াটা ছিল বিক্রিয়ক, এইখানে টোটাল পারমাণবিক ভর সংখ্যা কত 239 এবং পারমাণবিক সংখ্যা কত 92। এখন আমরা উৎপাদে খেয়াল করি, দেখো আমাদের এখানে কত ছিল 14456 বেরিয়াম প্লাস 92 36 ক্রিপ্টন প্লাস 3 নিউট্রন। এই বিক্রিয়াটিতে মোট ভর সংখ্যা যদি আমরা হিসাব করি, দেখো এখানে ভর সংখ্যা, বিক্রিয়াটিতে মোট ভর সংখ্যা দেখো কত 144 92 প্লাস 1, তার সাথে আছে কত 3 গুণ আছে, দেখো তাহলে কত হবে 144 প্লাস 92 যোগ 3 কত আসছে 239। ঠিক আছে, কিভাবে হলো 144 92 এখানে 1 তার সাথে কত 3টা নিউট্রন, তাহলে তাদের ভর সংখ্যা কত 3 গুণ হবে, এই জন্য 3 1 3, তাহলে টোটাল আমাদের ভর সংখ্যা আসছে কত 239। এখানে দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। দ্বিতীয়ত পারমাণবিক সংখ্যা কি দেখো 56 36 প্লাস 0, তাহলে কত আসলো দেখো 92। তাহলে দেখো আমাদের এখানে পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ বিক্রিয়াটিকে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করে দেখছি বিক্রিয়াটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে তাদের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং সংঘটিত পরে তাদের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং আমরা বলতে পারি বিক্রিয়াটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা এখানে সংঘটিত হয়েছে মিথেন ক্লোরিন, এরপরে উৎপাদ তৈরি হলো। এখন বিক্রিয়াটিতে দেখো তাপের প্রভাব যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের প্রথমে চলে আসে ডেলএইচ। তো এখানে দেখো ডেলএইচ এর মান কি ঋণাত্মক এত কিলোজুল পার মোল, যেহেতু ডেলএইচ ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি কি বিক্রিয়া তাপ উৎপাদী। এটা আমরা আগেই বলেছি যে বিক্রিয়াটিতে যদি ডেলএইচ ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় এমনিতে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে, আর লাসাতেলের নীতি অনুযায়ী যদি আমাদের বিক্রিয়া তাপ উৎপাদী হয় তাহলে সেইখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া সামনে না গিয়ে আবার পশ্চাৎমুখী অর্থাৎ পিছনের দিকে সংঘটিত হবে, অর্থাৎ সাম্যাবস্থায় এখানে কিন্তু তাপের প্রভাব কাজ করছে। তাহলে দেখো এই বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ার কারণে যদি আমরা তাপ বেশি প্রয়োগ করি তাহলে উৎপাদের পরিমাণ কমে যাবে, আর তাপ হ্রাস করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কেন তাপ বাড়ালে উৎপাদ কমে যাবে? সেটা হলো তাপ যদি আমরা বাড়াই তাহলে কি হবে, বিক্রিয়াটি পিছনের দিকে সংঘটিত হবে, অর্থাৎ যে উৎপাদটা তৈরি হচ্ছে ওই উৎপাদটা ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হতে থাকবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এটা হলো আমাদের তাপের প্রভাব। এরপরে যদি আমরা চাপের প্রভাবে আসি, দেখো চাপের প্রভাবে আসি, তো চাপ বাড়লে আমরা সাধারণত জানি যে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়ে, চাপ কমালে উৎপাদের পরিমাণ কমে। তবে এই ক্ষেত্রে এই কথাটা একটু ভালোভাবে যদি আমরা আলোচনা করি, কোন জায়গায় এই ঘটনাটা ঘটে এবং কোন জায়গায় ঘটে না। চাপ বাড়ালে উৎপাদ বাড়বে, চাপ কমালে উৎপাদ কমবে। এটা নির্ভর করে শুধু এখানে বিক্রিয়া এবং উৎপাদে মোট পরমাণু সংখ্যার উপরে নির্ভর করে, অর্থাৎ মোট মোল সংখ্যার উপরে নির্ভর করে। তো তোমরা দেখো এখানে আমাদের বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা কত 1 মোল CH4
1 মোল CH4 এবং এখানে আছে কত 2 মোল ক্লোরিন। তো এখানে দেখো বিক্রিয়কে আমাদের টোটাল মোল সংখ্যা কত আসছে 3 মোল, ঠিক আছে, মোট পরিমাণ 3 মোল। এখন উৎপাদে খেয়াল করো, এটা হলো আমাদের বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। যদি আমরা উৎপাদে খেয়াল করি 1 মোল CH2Cl2 এবং এখানে আছে কত 2 মোল HCl, 2 মোল HCl, তাহলে টোটাল এখানে দাঁড়ালো কত কয় মোল 3 মোল। তো দেখো চাপ এবং চাপের যে প্রভাবটা সেটা হলো বিক্রিয়ক এবং উৎপাদে যদি মোল সংখ্যা সমান থাকে তাহলে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন তোমরা চাপ দিলেও সমস্যা নাই, চাপ না দিলেও সমস্যা নাই। অর্থাৎ চাপ যদি বাড়াও বা চাপ কমাও তাহলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, যদি বিক্রিয়াকে মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান থাকে সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় পৌঁছে তখন আমরা যদি চাপ বাড়াই বা চাপ কমাই তাহলে সাম্যাবস্থার কোনো রূপান্তর এখানে ঘটবে না, ঠিক আছে। বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব মূলত আমরা যদি অ্যামোনিয়ার বিক্রিয়াটা দেখি, দেখো যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়াটি দেখি নাইট্রোজেন 3H2 সেই ক্ষেত্রে কি ঘটে 2 মোল অ্যামোনিয়া এবং এখানে ΔH আসে কত -92 কিলোজুল পার মোল, ঠিক আছে, কিলোজুল পার মোল। দেখো এখানে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়াটি দেখি তাহলে তাপের প্রভাব যদি বলি আমরা প্রথমে যা ছিল তাই, যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং যদি আমরা চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটি উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়াটি পিছনের দিকে সংঘটিত হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমতে থাকবে। এখন যদি এটা চাপের প্রভাব আলোচনা করি, দেখো চাপের প্রভাব যদি আলোচনা করি সেক্ষেত্রে আমাদের বিক্রিয়ক দেখতে হবে। তো বিক্রিয়কে আমাদের এইটা বিক্রিয়কের টোটাল 1 মোল, দেখো 1 মোল নাইট্রোজেন এবং এখানে আছে কত 3 মোল হাইড্রোজেন। টোটাল আমাদের কয় মোল পেলাম আমরা 4 মোল, ঠিক আছে। 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন মিলে আমরা টোটাল পেলাম 4 মোল। এখন বিক্রিয়কে দেখো তোমরা, বিক্রিয়কে কি আছে, বিক্রিয়কে আছে শুধু 2 মোল অ্যামোনিয়া, ঠিক আছে। তো বিক্রিয়কের 2 মোল, শুধু 2 মোল অ্যামোনিয়া এবং বিক্রিয়কে আছে 4 মোল, টোটাল 4 মোল এবং উৎপাদে আছে কত টোটাল 2 মোল অ্যামোনিয়া। তো এই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটছে, যদি আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যার পরিমাণ বেশি থাকে উৎপাদে কম থাকে সেক্ষেত্রে তোমরা যদি এখানে চাপ বাড়ালে এটি বেশি কাজ করবে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকবে, উৎপাদ পরিমাণ বাড়বে। তাহলে আমরা এখানে কি পেলাম, চাপের প্রভাব আলোচনা করতে আমরা কি পেলাম, যে বিক্রিয়কে মোট পরমাণু সংখ্যা এবং উৎপাদের মোট পরমাণু সংখ্যা হিসাব করে যদি বিক্রিয়কের মোট পরমাণু সংখ্যা অর্থাৎ মোট মোল সংখ্যা যদি উৎপাদের থেকে বেশি থাকে তাহলে বিক্রিয়াটিতে আমরা যদি চাপ বেশি প্রয়োগ করি তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে এবং চাপ হ্রাস করলে উৎপাদের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো লাস্ট সামারাইজ করলে আমরা কি পাই, দেখো এখানে চাপের প্রভাব আলোচনা করলে বিক্রিয়াটিতে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, টোটাল হলো আমাদের বিক্রিয়াটা 4 মোল এবং উৎপাদে আমাদের আছে শুধু 2 মোল অ্যামোনিয়া। তাহলে বিক্রিয়াকে যদি মোট মোল সংখ্যার পরিমাণ বেশি থাকে তোমরা যদি এখানে চাপ বাড়াও তাহলে এই বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন হার বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপের প্রভাবটা কিসের উপরে নির্ভর করে, সাম্যাবস্থায় পৌঁছানোর পরেও চাপের প্রভাবটা নির্ভর করে মোট বিক্রিয়ার পরমাণুর উপরে, অর্থাৎ মোট মোল সংখ্যার উপরে নির্ভর করে থাকে। তো এই হলো আমাদের সাম্যাবস্থায় তাপ এবং চাপের প্রভাব সম্পর্কে কথা। অর্থাৎ সাম্যাবস্থায় তোমরা তাপ চাপের যে হিসাব সেটা তোমরা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত।